আত্মত্যাগ তিনি করে গিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য হলো যে দেশটাকে যখন তিনি নিজের হাতে গড়ে তুলতে শুরু করলেন, একদিকে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলা, যেখানে একটা টাকা রিজার্ভ মানি নেই, গোলায় খাবার নেই, যুদ্ধ বিধ্বস্ত দেশ, তার উপর ছিল একটা শোষিত বঞ্চিত দেশ, পাকিস্তানি শাসক দ্বারা শোষিত। সেই দেশটিকে তিনি মাত্র ৩.৫ বছরের মধ্যে একটি স্বল্পোন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করে দিয়ে যান। যখন আমরা উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি, ঠিক সেই সময় ৭৫-১৫ আগস্টে জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হলো। শুধু তাকেই না, আপনারা জানেন যে আমার মা, আমার ৩ ভাই, আমার চাচা সহ আমার পরিবারের প্রায় ১৮ জন সদস্য এবং আপনাদের পুলিশ বাহিনীরও একজন সদস্য মারা যান এবং সামরিক বাহিনীরও, আমার বাবার যিনি সামরিক সচিব ছিলেন, তাদেরকেও নির্মমভাবে হত্যা করা হয়েছিল ওই রাতে। আমি আমার ছোট বোন বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম। প্রায় ৬ বছর দেশে আসতে পারিনি। ৬ বছর পরে দেশে আসার সুযোগ পাই। সব হারাবার বেদনা নিয়েই দেশে ফিরেছিলাম, শুধু একটা চিন্তা থেকে, যে আদর্শ নিয়ে, যে স্বপ্ন নিয়ে আমার বাবা দেশ স্বাধীন করেছিলেন তা বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে হবে, বাংলাদেশকে একটা মর্যাদার আসন নিয়ে যেতে হবে। কারণ মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করবার পর আমরা বিজয়ী জাতি হিসেবে বিশ্বে যে সম্মান পেয়েছিলাম, সে সম্মান নস্যাৎ হয়ে গিয়েছিল ৭৫-১৫ আগস্টের পর। কাজে আমার চেষ্টাই ছিল যে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য আমাদেরকে কাজ করতে হবে। দীর্ঘ ২১ বছর, ৭৫-এর পর ২১ বছর পরে ৯৬ সালে সরকার গঠন করি এবং তখন থেকে বাংলাদেশকে কিভাবে আর্থসামাজিকভাবে উন্নত করব সেই কাজ করার সুযোগটা পাই। কারণ পরিকল্পনা আমাদের আগে করাই ছিল। একটা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক নীতিমালা কি হবে, কিভাবে দেশকে আমরা গড়ে তুলব, সেই ধরনের চিন্তা ভাবনা বা সেই নীতিমালা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের আমরা প্রণয়ন করে সেগুলি আমরা সবসময় প্রস্তুতি ছিলাম যে যখনই সরকার আসবো তা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি আমরা করব। আমরা যখন সেই কাজ করতে শুরু করলাম, মাত্র ৫ বছর সময় পেয়েছিলাম। এই ৫ বছরের মাঝে আমরা যে পদক্ষেপগুলি নিয়েছি তাতে পুলিশ বাহিনী কিন্তু বঞ্চিত হয়নি। তখন আমরা বাজেট দ্বিগুণ করা থেকে শুরু করে বিভিন্ন সমস্যার সমাধান করে, সংখ্যা বৃদ্ধি করে পুলিশ বাহিনীর জন্য আমরা বিভিন্ন কাজ করে যাই। সেই সাথে সমগ্র বাংলাদেশের জনগণের জন্য, যার সুফল বাংলাদেশের মানুষ পেতে শুরু করে, বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনটাই ছিল লক্ষ্য। দুর্ভাগ্য যে ২০০১ সালে আমি সরকারে আসতে পারিনি, আমাদের নির্বাচনে আসতে দেওয়া হয়নি। এর পিছনে কারণ ছিল যে বাংলাদেশে গ্যাস আছে, সেই গ্যাস বিদেশে বিক্রি করতে হবে, এই ধরনের একটা প্রচন্ড চাপ আন্তর্জাতিকভাবে আমার উপর ছিল। কিন্তু আমি সেটা রাজি হইনি, কারণ আমার দেশের সম্পদ অন্যের হাতে তুলে দেব দেশের মানুষের কাজে না লাগিয়ে, এই নীতি নিয়ে আমরা বড় হইনি, এই নীতি নিয়ে আমরা তৈরি হইনি। আর সেখানে সেটা মেনে নেয়নি বলেই তার খেসারত দিতে হয়েছিল। ২০০১-এ ভোট বেশি পেয়েও আমরা সিট পাইনি, সরকার গঠন করতে পারিনি। আর তাছাড়া একটা নীতি নিয়েই আমরা চলি, আর সরকার গঠন করেও সবসময় এটাই চিন্তা করি দেশের জন্য কতটুকু কাজ করতে পারবো। ২০০১ থেকে যারা ক্ষমতা এসেছিল, বিএনপি জামাত জোট, তাদের কার্যক্রম আপনাদের নিজেরাই ভালোভাবে জানেন যে কিভাবে তারা দেশে সন্ত্রাস, জঙ্গিবাদকে প্রশ্রয় দিয়েছিল। ২১ আগস্ট গ্রেনেড হামলা থেকে শুরু করে ১০ ট্রাক অস্ত্র চোরা কারবারি থেকে শুরু করে এহেন কোনো অপকর্ম নাই তারা যা না করেছে। বাংলাদেশ ৫বার দুর্নীতিতেই চ্যাম্পিয়ন হয়েছিল সারা বিশ্বে। সব থেকে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের মান সম্মান সব ধুলায় লুণ্ঠিত হয়েছিল এবং তাদের অপকর্মের ফলে এমার্জেন্সি হয়, সেখানে আরো ২টি বছর এই দেশের মানুষের জন্য হারিয়ে যায়। এই প্রায় ৭টা বছর হারিয়ে গেল। ২০০৮-এ নির্বাচন হয়, যে আটে নির্বাচন হয়, সেই নির্বাচনে আমরা জয়ী হয়ে সরকার গঠন করি, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ আমরা যে মহাজোট করেছিলাম, আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করি। সরকার গঠন করা মানে আমার কাছে হলো দেশের সেবা করার একটা সুযোগ পাওয়া। সরকারে এসে নিজের ভাগ্য গড়া নয়, দেশের মানুষের ভাগ্য কিভাবে গড়ব তার উপর গুরুত্ব দিয়েছি এবং সেভাবেই কাজ করে গেছি।
যার ফলাফল দেশের মানুষ পেয়েছে। আজকে একেবারে তৃণমূল পর্যায়ে মানুষের ভাগ্য যাতে উন্নত হয় সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। এর মাঝে অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে, অনেকবার বাধা এসেছে, অনেক সমস্যা এসেছে এবং একদিকে প্রাকৃতিক দুর্যোগ আর একদিকে মানে মানে কিছু গোষ্ঠী বা দল সৃষ্ট দুর্যোগ, সেগুলি আমাদের মোকাবেলা করতে হয়েছে। অগ্নি সন্ত্রাস থেকে শুরু করে নানা ধরনের আঘাত এসেছে, কিন্তু সেই সময় আমি এটুকু বলবো আমাদের পুলিশ বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে সব অবস্থা মোকাবেলা করেছেন। জঙ্গিবাদ দমন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আপনারা যে দক্ষতার পরিচয় দিয়েছেন সেজন্য আপনাদেরকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। পুলিশ বাহিনীর সমস্যাগুলি সেগুলি একেবারে যে আমার অজানা নয় তা নয়, বরং আপনারা এটুকু বলতে পারবেন, স্বীকার করবেন যে অনেক কিছু আপনাদের চাওয়ারও প্রয়োজন হয়নি বা আপনারা চাওয়ার কথা হয়তো অনেকে চিন্তাই করেন নাই, যেটা আমরা চিন্তা করে আপনাদের জন্য করে দিয়েছি। প্রায় লোকবল বৃদ্ধি 96 সালেও লোকবল বৃদ্ধি করেছিলাম, আর এবারে এই 10 বছরে প্রায় 80,000-এর উপর আমরা লোকবল বৃদ্ধি করেছি। সেই সাথে সাথে দেশের প্রয়োজনে কি ধরনের পুলিশ বাহিনী আমাদের গড়ে তোলার দরকার সেভাবে বিবেচনা করেও কিন্তু আমরা বাহিনীগুলি তৈরি করেছি। আমাদের তদন্তের জন্য বা যে কোনো অ্যাকশনে যেতে গেলে পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে কি প্রয়োজন সেগুলো যখন যেটা সময় উপযোগী সেটা আমরা ব্যবস্থা করে দিয়েছি। পাশাপাশি আমাদের দেশ নদীমাতৃক দেশ। এই নদীমাতৃক দেশে চলাচলের জন্য শুধুমাত্র গাড়ি দিলেই হয় না, সেখানে আবার নৌযানেরও প্রয়োজন হয়। আমরা কিন্তু সেই নৌযানেরও ব্যবস্থা করে দিয়েছি। এবং তবে এটা ঠিক যে এটা একটা গাড়ি বা একটা নৌযান কোনোটাই চিরস্থায়ী না, এটা সবসময় নতুনভাবে এটা চলমান থাকতে হবে, এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। ইতিমধ্যে বাজেটও আমরা বৃদ্ধি করেছি। স্বাভাবিকভাবে বাংলাদেশের বাজেট যেমন বৃদ্ধি পেয়েছে সেই সাথে সাথে পুলিশ বাহিনীর বাজেটও আমরা বৃদ্ধি করে দিয়েছি যাতে কাজগুলি হয়। পুলিশের সারা বাংলাদেশে অর্থাৎ প্রত্যেকটা জেলা উপজেলা করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত প্রত্যেকটা থানার কে উন্নত করা, এটার জন্য কিন্তু কখনো কেউ দাবি করেন নাই। আমি নিজে যে বাংলাদেশে ঘুরি এবং কোথায় কার অবস্থা কি একটু দেখার চেষ্টা করি, সেটা আমি দেখে বলেই কিন্তু প্রজেক্টগুলি আমার নেওয়া এবং সেই প্রজেক্টগুলি এখন আমরা বাস্তবায়ন করে যাচ্ছে। এখানে একটি এই বিষয়টা এসছে যে প্রজেক্টের টাকার ব্যাপারে এটুকু বলতে পারি, প্রজেক্ট যখন আমরা পাশ করে দিই এবং প্রজেক্টে যে টাকা ধরা হয় সেটা কিন্তু খুব নিয়ম মাফিক, এটা কিন্তু মন্ত্রণালয় খরচ করে, কাজে মন্ত্রণালয় এটা ওভাবে খরচা করতে পারেন। আর যদি সেখানে কোনো কম পড়ে সেটা কিন্তু সাথে সাথে আমাদের পরিকল্পনা কমিশনের সঙ্গে যোগাযোগ করে সেটা কিন্তু পুনর্বহন করা সম্ভব। আর তাছাড়া যখন আমরা বাজেট দেই, বাজেট দেওয়ার পরে বা আমরা একটা মাঝখানে আবার সেটাকে নতুনভাবে আমরা দেখি যে কোন ক্ষেত্রে কোন প্রজেক্ট কারা টাকা খরচ করতে পেরেছে কারা পায়নি, সেটাকে আবার পুনরায় অ্যাডজাস্ট করা হয়। কাজে সেখানে যদি কেউ ভালোভাবে প্রজেক্টগুলি বাস্তবায়ন করতে পারেন, সেখানে যদি টাকার প্রয়োজন হয় সেখানে কিন্তু আবার পর্যাপ্ত টাকা যা প্রয়োজন সেটা কিন্তু ওই প্রজেক্ট শেষ করার জন্য সেটা দেওয়া হয় এবং সেটা দেওয়া হবে। এটার জন্য চিন্তার কিছু নাই। কাজ করে গেলে কাজের যখনই টাকা প্রয়োজন সেটা আমরা ব্যবস্থা করব। আর বেশিরভাগ এই প্রজেক্টগুলি কিন্তু পুলিশ বাহিনীর দাবি করতে হয়নি, বেশিরভাগ আমার নিজের করে দেওয়া। এটা একটু স্মরণ করাতে চাই, যেখানে টাকার কোনো অসুবিধা হবে না সেটা আমি বলতে পারি। মিলিকে বিশেষ করে বলছি, সে প্রস্তাব করছে। তা আমি এই জন্য বলবো যে এটা আমরা করে দিচ্ছি, করে দেব। আর কারণ আমি চাই দ্রুত করা, কারণ আমাদের পুলিশ স্টেশনগুলির অবস্থা খুবই জরাজীর্ণ। কোনো জায়গায় যে টিনের চালে জং ধরা, সেগুলো এরকমও, কারণ যেসব এলাকায় বৃষ্টি বেশি একটু জং ধরবে, কিন্তু সেগুলো একটু ভালো তো হওয়া উচিত, সেভাবে হওয়া উচিত। তো যাও এগুলো আমরা করে দিচ্ছি। তা আমি চাচ্ছি যে প্রজেক্টগুলি যেন যথাযথ মানসম্মত হয়, সেদিকে একটু বিশেষভাবে দৃষ্টি দেওয়া, কাজগুলি যেন সুন্দরভাবে হয়, টাকার অসুবিধা হবে না, যা বরাদ্দ লাগে আমরা করতে পারবো। 4,64,573 কোটি টাকার বাজেট দিয়েছি, কাজে সেখান থেকে পুলিশের জন্য খরচ করতে আমাদের কোনো কার্পণ্য থাকবে না। আমরা
এটা বাস্তব যে আমাদের মামলাগুলি করা হয়, কিন্তু সেই মামলাগুলি সময় মতো সম্পন্ন হয় না। এখানে যেমন মামলা যারা পরিচালনা করেন সেখানেও কিন্তু ঘাটতি আছে। আর শুধু মামলা একটা করা হওয়ার পর সেই মামলার উপরে নজরদারি করা, মামলাটা যাতে সঠিকভাবে তাড়াতাড়ি পরিচালিত হয়, তার জন্য বোধহয় আপনাদের একটা বিশেষ উদ্যোগ নেওয়া উচিত। যে আপনাদের পক্ষ থেকে একটা টিমই থাকা উচিত, যে আপনারা যে মামলাগুলি করলেন সেই মামলার ভাগ্যগুলি কি হলো, সেগুলি মামলাগুলি চললো কি না। কারণ অনেক সময় দেখা যায় যে এফআইআর করে ফেলে রাখা হয়েছে, সেগুলিকে চার্জশিট দেওয়া, অভিযোগ করা, সাক্ষী নিয়ে আসা, সে মামলাগুলি করা, সেটা কিন্তু করা হচ্ছে না ঠিক মতো। আর কোর্টে গেলেও সেটা বছর 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 আটকে থাকে। কাজে সেখানে আবার আইনজীবী লাগে অথবা সরকারের পক্ষ থেকেও লোক লাগে। এই বিষয়গুলির জন্য আমার মনে হয় একটা আলাদা ব্যবস্থা নেওয়া দরকার, যে কিভাবে মামলাগুলি যথাযথভাবে চলবে এবং সময় মতো মামলাগুলি সম্পন্ন হবে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন। আমরা জঙ্গিবাদ সন্ত্রাস, এটা কিন্তু বাংলাদেশের একান্ন, এটা সারা বিশ্বব্যাপী একটা সমস্যা, কিন্তু আমাদের দেশে আমরা অন্তত জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে সম্ভব, আমরা করতে পেরেছি, কিন্তু এটা আমাদের অব্যাহত রাখতে হবে। তবে এটা ঠিক, এই প্রস্তাব সঙ্গে আমি একমত যে আমাদের একটা স্ট্র্যাটেজি থাকতে হবে। আর কিভাবে, কোথায়, কখন, কি, কোন জায়গা থেকে এই জঙ্গিবাদ আমাদের উপরে হামলা করতে পারে, এর কোনো সম্ভাবনা আছে কিনা। যেমন একদিকে গোয়েন্দা নজরদারিও যেমন বাড়াতে হবে, পাশাপাশি এই ধরনের একটা স্ট্র্যাটেজি নিয়েই সবসময় আমাদের আরো ট্রেনিং এর দরকার এবং প্রস্তুত থাকা দরকার, সেটা আমরা দেখব। আর এখনকার দিনে ক্রাইমটা এসে গেছে সাইবার ক্রাইম। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা সাইবার ক্রাইম নিয়ন্ত্রণের আইনও করে দিয়েছি, যেটা নিয়ে বেশ হইচই, অনেকেই সেটার বিরুদ্ধে কথা বলে, কিন্তু বাস্তব কথা হলো যে এই আইনটা একান্তভাবে করা হয়েছে এই কারণে যে মানুষের নিরাপত্তা দেবার জন্য। যারা নিরীহ সাধারণ জনগোষ্ঠী, তাদের যে মানবাধিকার রয়েছে সেটা সংরক্ষিত করবার জন্যই এই আইনটা আমরা করেছি। কাজী এটা মানুষের অধিকার রক্ষা, মানুষের জান মাল বাঁচানো, মানুষের জীবন মান বাঁচানোর জন্যই করা, যাতে আপনাদের পুলিশ বাহিনীরও তদন্ত করা, সাথে সাথে যারা এই সঙ্গে জড়িত তাদেরকে শনাক্ত করা, গ্রেপ্তার করা এবং তাদের বিরুদ্ধে মামলা করা, এটার জন্য আমরা করে যাচ্ছি। আমরা এটাই চাই যে আমাদের প্রত্যেকটা এলাকায় বিশেষ করে বিশেষায়িত পুলিশ ইতিমধ্যে আমরা দিয়েছি বিভিন্ন জায়গায়। যেমন আমাদের ট্যুরিজম পুলিশ আগে ছিল না, আমরা করেছি। আমরা শিল্প পুলিশ করেছি। এই শিল্প পুলিশ আমাদের আরো বেশি দরকার এই কারণে যে আমরা 100টা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ ছিলাম সেখানে।